গাজীপুরে থমথমে অবস্থা, বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরে জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব, বললেন গয়েশ্বর রায়। দেশ পরিচালনায় সরকারকে দক্ষতার পরিচয় দিতে হবে, মন্তব্য সাইফুল হকের। ৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার পূর্বাভাস। রোববারই বরিশালে শিরোপা উদযাপন করবে তামিমরা। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে ঘিরে গাজীপুরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার সকাল থেকে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র জনতা। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দিনগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। দেশের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ শনিবার প্রকাশ করা হবে। একই সঙ্গে কমিশনগুলোর প্রধানরা পরবর্তী করণীয়, মধ্যমেয়াদী পরিকল্পনা ও ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য সুপারিশমালা পেশ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করেন। কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর ১৫ই জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। গত বুধবার জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও দাখিল করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ প্রকাশিত প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, কমিশনের সুপারিশের আলোকে মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। আলোচনা রাজনৈতিক দলগুলোর সম্মতিতে রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করা হবে। ৩ থেকে ৭ দিন ব্যাপী এই আলোচনার ভিত্তিতে সংস্কার ভাবনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রাষ্ট্র পরিচালনায় সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ। আলোচনা সভায় ৫ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঘোষণা দিয়ে এটি ঘটানো হলেও সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের দায়িত্ব এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা, জবাবদিহিতার আওতায় আনা। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইন সাধারণ মানুষের হাতে তুলে নিলে প্রশাসন অকার্যকর হয়ে পড়বে, এর ফলে সরকার অকার্যকর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জন আস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর এমন ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই তাদের দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানির ফাঁদে পড়লে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে, অন্যদিকে গণ অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়বে। দেশের 6 জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এই পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল। গত আসরে তারা জেতে প্রথমবারের মতো। সেবার নিজেদের শহরে গিয়ে ট্রফি উৎসব করার কথা ছিল তামিম ইকবালদের, তবে সেটি আর হয়নি। এবার সমর্থকদের হতাশ করতে চায় না বরিশাল। উৎসব করবে তারা। আগামী রোববার ট্রফি নিয়ে বরিশালে রওনা দেবে দলটি। গতকাল ফাইনাল ম্যাচ শেষে বিষয়টি জানান দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি, এইবার আমরা ঠিক করেছি বরিশাল যাব। আমরা 9 তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব 9 তারিখ শিরোপা উদযাপন করতে। দীর্ঘ 27 বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। আজ শনিবার বেলা 11টা পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি সেই ইঙ্গিত দিয়েছে। ওই পর্যন্ত মোট 70 আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে 42 আসনে এবং আম আদমি পার্টি 28 আসনে। কংগ্রেস একটি আসনে বেশ কিছু সময় এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েছে। ভোটের পরপরই প্রায় সব সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে জয়ী হিসেবে দেখানো হয়েছিল। গণনা শুরু থেকেও দেখা যাচ্ছে সমীক্ষার ফল হেরফের হওয়ার সম্ভাবনা কম। প্রথম রাউন্ডের গণনার পরে দেখা যায় আপ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মুখ্যমন্ত্রী অতীশী বেশ কিছু ভোটে পিছিয়ে আছেন। পরবর্তী রাউন্ডে 2 জন এগোলেও ষষ্ঠ রাউন্ডের শেষে নিউ দিল্লি আসলে কেজরিওয়াল ফের পিছিয়ে পড়েন। সামান্য ব্যবধানে হলেও বিজেপির প্রভেশ ভার্মা এগিয়ে। প্রভেশের বাবা সাহেব সিং ভার্মা একসময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। কালকাজি আসনেও পিছিয়ে যান অতীশী বিজেপি প্রার্থী রমেশ বিধুরির কাছে। এবারের ভোট ছিল ত্রিমুখী। বিরোধী জোট ইন্ডিয়ার 2 শরিক কংগ্রেস ও আপ লোকসভা ভোটে জোটবদ্ধ হয়ে লড়লেও বিধানসভার ভোটে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কংগ্রেস ও আপের সমর্থন ক্ষেত্রেও এক। দলিত, অনগ্রসর ও মুসলমান লড়াই ত্রিমুখী হওয়ায় বিজেপি শুরু থেকেই যথেষ্ট উৎফুল্ল ছিল। কারণ ছোট ব্যবসায়ী, পাঞ্জাবি উদ্বাস্তু, সরকারি কর্মী ও মধ্যবিত্তের মধ্যে বিজেপির সমর্থন অটুট। আবার মধ্যবিত্তের মন জিততে বাজেটে এবার বিজেপি সরকার আয় করে বিপুল ছাড় দিয়েছে। ভোটের ঠিক আগে বাজেট পেশ রাজনৈতিকভাবে বিজেপির পক্ষে যে সুবিধাজনক হয়েছে তা গণনার গতি থেকে বোঝা যাচ্ছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।